স্নেহের শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, কেবিএম কলেজ, দিনাজপুর। আজকে যে অধ্যায়টি আমি এখন তোমাদের নিয়ে আলোচনা করব, পরিসংখ্যান 1, অর্থাৎ যারা স্ট্যাটিস্টিক্স 1, যেটি ইকোনমিক্স যারা পড়ো তাদের অনার্স ফার্স্ট ইয়ারে রয়েছে, এবং মাস্টার্স যেটি প্রথম ভাগ বা পূর্ব ভাগ প্রিলিমিনারি যেটি সেখানে রয়েছে, এবং সোসিওলজি যারা অনার্স সেকেন্ড ইয়ার পড়ো তাদের রয়েছে সামাজিক পরিসংখ্যানে রয়েছে, এবং যারা পলিটিক্যাল সায়েন্স পড়ো অনার্স থার্ড ইয়ার অর্থাৎ তাদের রয়েছে পরিসংখ্যান, যে পরিসংখ্যানটি রয়েছে সেটিতে রয়েছে, এবং যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে অনার্স সেকেন্ড ইয়ারে তো অবশ্যই ব্যবসায় পরিসংখ্যান রয়েছে অনার্স থার্ড ইয়ারে, এবং যারা অ্যাকাউন্টিং এ পড়ো তাদের অনার্স সেকেন্ড ইয়ারে রয়েছে ব্যবসা পরিসংখ্যান, এবং বিবিএ প্রফেশনাল যারা পড়ো তাদের অনার্স থার্ড সেমিস্টারে রয়েছে এই ডিসপারশন অধ্যায়টি, অর্থাৎ বিস্তার পরিমাপ অধ্যায়টি পরিসংখ্যানের, এবং যারা বিশেষ করে বিভিন্ন শাখায় রয়েছে পরিসংখ্যান যাদের রয়েছে সকলেরই এই অধ্যায়টি রয়েছে বিস্তার পরিমাপ। আমরা এটি পূর্বে প্রথম যখন আমি ক্লাসগুলো নিই তখন আমরা মোটামুটিভাবে এটি একটু আলোচনা করেছিলাম, সূত্রগুলো দিয়ে প্রতিটি সূত্রগুলো লিখে আলোচনা করেছিলাম। এগুলো আমি একটি শর্টকাট বিভাগ কিভাবে একসাথেই সবগুলো যে বিস্তারের যে সকল পরিমাপকগুলো কিভাবে একসাথে পরিমাপ করা যায় সেটি আমরা একটি পলিসির মাধ্যমে আমরা একসাথে করছি। এরকমটি অবিন্যস্ত বিন্যস্ত এইভাবে করে আমরা কেন্দ্রীয় প্রবণতায় করেছি। আজ আমি করব বিস্তার পরিমাপের। তো এখানে লক্ষণীয় বিষয় তোমাকে লক্ষ্য করতে হবে যেটি যে আমরা জেনেছিলাম যে বিস্তারের পরিমাপকগুলো দুই ভাগে বিভক্ত করা হয়। দুটি হচ্ছে, একটি হলো অ্যাবসোলিউট মেজার বা পরম পরিমাপক, আর একটি হলো রিলেটিভ মেজার বা আপেক্ষিক পরিমাপক। তো বিস্তারের পরম পরিমাপকগুলো আমরা বলেছিলাম প্রসার বা পরিসর, 2 নম্বরে হচ্ছে গড় ব্যবধান বা মিন ডেভিয়েশন যেটি বলা হচ্ছে, তারপরে বলা হয়েছিল চতুর্থ ব্যবধান বা কোয়ার্টাইল ডেভিয়েশন, আর এটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান। অন্যদিকে বিস্তারের যে আপেক্ষিক পরিমাপকগুলো আমরা পড়েছিলাম সেটি হলো পরিসরাঙ্ক বা প্রসারাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, চতুর্থ ব্যবধানাঙ্ক এবং পরিমিত ব্যবধানাঙ্ক বা ব্যবধানাঙ্ক। তো এখানে আমরা এখন যেগুলোতে আসব সেটি হলো আজকে একটি আমরা অঙ্ক নেই, সেটি হলো মনে করো দেওয়া আছে অবিন্যস্ত তথ্যগুলো আমরা আজকে করব। অবিন্যস্ত বা আনগ্রুপ ডাটা যেটি অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে আমরা করব সেটি হলো মনে করো দেওয়া রয়েছে 3, 5, 7, 2, 8, 5 বলেছে এখান থেকে হতে 1 প্রসার ও প্রসারাঙ্ক বা প্রসারের সহগ বলতে পারে, একই কথা, প্রসার ও প্রসারাঙ্ক। 2 গড় ব্যবধান ও গড় ব্যবধানাঙ্ক। 3 চতুর্থ ব্যবধান ও চতুর্থ ব্যবধানাঙ্ক। 4 পরিমিত ব্যবধান ও ব্যবধানাঙ্ক, এবং আরেকটি জিনিস ভেরিয়েন্স বা ভেদ বা ভেদাঙ্ক বের করো। এগুলো আমরা বিস্তারের যে পরিমাপকগুলো সবগুলোই একটি অঙ্কের মাধ্যমে আমরা বের করব। তোমরা অবশ্যই ভালো করে লক্ষ্য করবে, তাহলে বিস্তারের যে পরিমাপকগুলো রয়েছে এগুলো বের করা তোমার কাছে আর কোনো ব্যাপার থাকবে না। এরপরে আমরা যখন এগুলো করানো শেষ হবে তখন প্রতিটি অধ্যায়ে প্রমাণ রয়েছে, এই প্রমাণগুলো সিরিয়ালে করব, তা অবশ্যই তোমরা আমার সাথে থাকবে, এবং আমার যে ইউটিউব চ্যানেল এটির সাথে থাকবে, যে জাহাঙ্গীর স্যার নামে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে। তোমরা ইকোনমিক্সের আমি আলাদা করে পার্ট করে ক্লাসগুলো এখন দিয়ে দিচ্ছি, এবং আমরা এগুলো আমার যে এই ক্লাসগুলোর মধ্যে থাকবে এবং সবসময় আমার সাথেই থাকবে। আমরা এখন আসছি, সেটি হলো এই মানগুলো রয়েছে এখান থেকে আমাদের বের করতে বলেছে প্রসার এবং প্রসারাঙ্ক। আমরা সূত্র জেনেছিলাম প্রসারের বা পরিসর, প্রসার বা পরিসর একই কথা, প্রসার বা পরিসর, হ্যাঁ, বা পরিসর
যদি আমরা বের করতে চাই, ইংরেজি হলো রেঞ্জ। রেঞ্জের ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে সর্বোচ্চ মান আর ইকুয়াল সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, মানে হাইয়েস্ট ভ্যালু বাই লোয়েস্ট ভ্যালু। তো আমরা যখন এটি অঙ্ক দেওয়া রয়েছে তুলে নিব আগে, যে দেওয়া আছে এটি, এখানে সর্বোচ্চ মান ম্যাক্স ভ্যালু 8 আর মিনিমাম ভ্যালু 2। তাহলে প্রসার বা কি হবে, রেঞ্জ আর ইকুয়াল হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 8, মিনিমাম ভ্যালু রয়েছে 2, 8 থেকে 2 বাদ দিলে 6। এটি হলো আমাদের এখানে রেঞ্জ বা পরিসর বা প্রসার। এরপরে আমরা যদি আসি যে প্রসারাঙ্ক কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ সি অফ আর রেঞ্জ, তাহলে এখানে সর্বোচ্চ মান মানে ম্যাক্সিমাম ভ্যালু ম্যাক্স বা হাইয়েস্ট ভ্যালু দাও মাইনাস লোয়েস্ট ভ্যালু বাই হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু ইনটু 100। তাহলে হাইয়েস্ট ভ্যালুটি হলো এখানে আমরা পেয়েছি কত, 8। তাহলে 8 থেকে 2 বাদ দাও আর 8 প্লাস 2 দাও ইনটু 100। তাহলে 8 থেকে 2 বাদ দিলে 6, 600 বাই 8 আর 2 10। তাহলে ইকুয়াল হচ্ছে 60%। তাহলে আমরা 1 নম্বরের যে কোশ্চেন গুলো রয়েছিল যে প্রসার এবং প্রসারাঙ্ক, এটি আমরা কিন্তু বের করে ফেললাম। এরপরে আমরা আসব, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আমরা বলেছি রেঞ্জ হচ্ছে হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু যখন আমরা বাদ দিব সেটি হলো রেঞ্জ। তাহলে হাইয়েস্ট ভ্যালু এখানে রয়েছে 8 এবং লোয়েস্ট ভ্যালু রয়েছে 2। 8 থেকে আমরা 2 বাদ দিলে যেটি পাওয়া যায় 6, 6টি হলো তোমার হচ্ছে রেঞ্জ। এরপরে আসছি প্রসারাঙ্ক কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, সেটি আমরা বলেছি হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু ইনটু 100। তাহলে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 8, 8 থেকে 2 বাদ আর লোয়েস্ট ভ্যালু 8 প্লাস 2 আমরা যদি করি এবং 100 দিয়ে গুণ করি তাহলে 60%। এটি হলো কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ বা প্রসারাঙ্ক। এরপরে এই অঙ্কটি আমাদেরকে পড়তে বলেছে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক। গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক, তাহলে শ্রেণীর শিক্ষার্থীরা আমরা এখন যেটি করব, গড় ব্যবধান মিন ডিভিয়েশন করতে গেলে এখানে এটি দেওয়া আছে, গড় ব্যবধান করব। এটি হলো 2 নাম্বার কোশ্চেন। এক্স গুলো দেওয়া রয়েছে কত, 3, 5, 7, 2, 8, 5। তাহলে যখন তুমি গড় ব্যবধান করবে তখন অবশ্যই এক্স মাইনাস এক্স বার মডিউলাস করতে হবে। এই চিহ্নটিকে বলা হচ্ছে মডিউলাস চিহ্ন। আমরা এর পূর্বে জেনেছিলাম মডিউলাস মানে মাইনাস অবজ্ঞাকারী চিহ্ন বা পরম মান, অর্থাৎ মাইনাসটিকে গ্রহণযোগ্য হবে না, মাইনাসটিকে গ্রহণ করা হবে না। তাহলে এখানে আমরা যেটি পেলাম এক্স মাইনাস এক্স বার মানে গড়, গড়টি আমাদেরকে আগে বের করে নিতে হবে। এক্স বার ইকুয়াল সামেশন এক্স বাই এন, আমরা করেছিলাম এর পূর্বে। তাহলে সামেশন এক্স বাই এন, সামেশন এক্স মানে এক্স গুলোর সমষ্টি, এক্স গুলোর সমষ্টি যদি করি 5 3 8 7 15, 15 5 20, 20 আর 10 30, 30। তাহলে এখানে হচ্ছে 30 বাই এন এর মান হচ্ছে 1 2 3 4 5 6 6। তাহলে 6 30 বাই 6 হলো 5, 5 6 30। এখন আমরা এটি যদি আমরা করি এক্স মাইনাস এক্স বার মডিউলাস, তাহলে হচ্ছে তোমার 30 বাই 5 হচ্ছে এক্স মাইনাস এক্স বার, মানে এক্স রয়েছে প্রথমে 3 মাইনাস 5, 3 মাইনাস 5 হচ্ছে মাইনাস 2। তবে এই মডিউলাস চিহ্ন থাকার কারণে এই মাইনাসটি হবে না। তাহলে আমরা কি বললাম, মডুলাস মানে মাইনাস অবজ্ঞাকারী চিহ্ন, মানে 3 মাইনাস 5, তাহলে কত হচ্ছে মাইনাস 2। কিন্তু এই মডুলাস চিহ্ন থাকলে মাইনাসটি হবে না। 5 বিয়োগ 5 হচ্ছে 0, 7 বিয়োগ 5 হচ্ছে 2, 2 বিয়োগ 5 হচ্ছে 3, মাইনাস হয় কিন্তু মাইনাসটি হবে না এই মডুলাস চিহ্নের কারণে। 8 বিয়োগ 5 হচ্ছে 3, আর মনে করো 5 বিয়োগ 5 হচ্ছে 0। তাহলে এটি যদি আমরা মডুলাস করি, সামেশন করি, সামেশন মডুলাস এক্স মাইনাস এক্স বার ইকুয়াল আসছে 3 3 6 2 8 2 10। এটি হলো 10। তাহলে আমরা এখন গড় ব্যবধান বের করব। গড় ব্যবধান এমডি ইকুয়াল সামেশন মডুলাস এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন ইকুয়াল আসছে এখানে 10 বাই হচ্ছে, এটি হলো সূত্র গড় ব্যবধানের সামেশন মডুলাস এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড এন। এটি সূত্র হচ্ছে 10 আর এন হচ্ছে 1 2 3 4 5 6। আমরা যদি 6 দিয়ে ভাগ করি তাহলে যেটি আসছে 1.1
10 ভাগ 3 10 ভাগ 6 7 হবে আর কি 10 ভাগ 6 তাহলে হচ্ছে 1.67 এটি হলো গড় ব্যবধান। এরপরে যেটি আসছে গড় ব্যবধানাঙ্ক আমরা যদি বের করি তাহলে গড় ব্যবধানাঙ্ক কিভাবে বের হবে? গড় ব্যবধানাঙ্ক এটিরও সূত্রগুলো আমি লিখেছিলাম, তোমরা যারা পূর্বের ক্লাসগুলো করেছো সি অফ এমডি তাহলে হচ্ছে এমডি ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100 এমডি ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100 এমডি পেয়েছি হচ্ছে 1.67 আর এক্স বার হচ্ছে গড় গড় পেয়েছিলাম আমরা তোমার হচ্ছে 5 আর ইন্টু 100 তাহলে 167/5 167/5 যদি দেই তাহলে 5 3 15 1 7 17 5 3 15.4%, হ্যাঁ 33.4% এটি হলো গড় ব্যবধানাঙ্ক। তাহলে আমরা 2 নাম্বার কোশ্চেনটিও করে ফেললাম। গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক এ পর্যন্ত হয়ে গেল। এরপরে 3 নাম্বারটি যেটি রয়েছে সেটি হলো চতুর্থক ব্যবধান এবং ব্যবধানাঙ্ক। চতুর্থক ব্যবধান এটি আমরা তোমরা জানো যে চতুর্থক ব্যবধান আমরা করতে গেলে আমাদের যেটি লাগবে সেটি হলো প্রথম এবং তৃতীয় চতুর্থক বের করতে হবে। প্রথম এবং তৃতীয় চতুর্থক, কারণ চতুর্থক ব্যবধানের সূত্রটি হলো কিউডি ইকুয়াল Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। চতুর্থক ব্যবধান মানে হলো কিউডি কোয়ার্টাইল ডিভিয়েশন, যেটিকে বলা হচ্ছে কোয়ার্টাইল ডিভিয়েশন পাওয়া যায় Q3 মাইনাস Q1 ডিভাইডেড 2। তাহলে কোয়ার্টাইল 3 লাগবে এবং কোয়ার্টাইল 1 লাগবে। তারপরে এটি হলো অবিন্যস্ত তথ্য। যখন আমরা চতুর্থক বের করতে যাব সেটি আমাদেরকে কি করতে হবে? আগে মানের ক্রমানুসারে সাজিয়ে নিতে হবে। মানের ক্রমানুসারে সাজাই, যদি আমরা সাজাই সেক্ষেত্রে হবে 2 3 5 5 7 8। ফার্স্ট কোয়ার্টাইল কোয়ার্টাইল 1 এটি আমরা দেখেছি 1 2 3 4 5 6 জোরের ক্ষেত্রে সূত্রটি বসবে। তাহলে ফার্স্ট কোয়ার্টাইল সূত্র হচ্ছে n/4 তম প্লাস n/4 প্লাস 1 তম রাশির মান বাই 2। তাহলে n এখানে হচ্ছে 6টি, তাহলে 6/4 তম প্লাস 6/4 প্লাস 1 তম রাশির মান বাই 2। তাহলে 6/4 মানে 1.5 তম প্লাস 2.5 তম রাশির মান বাই 2। তাহলে 1.5 তম আমরা বলেছিলাম কিভাবে বের করব, মনে আছে কিনা তোমাদের জানি না, তারপর আমি আবার বলছি 1.5 তম মানে 1 তমটা ধরবে আগে। 1 তম হচ্ছে কত? 2 প্লাস 1 তমর পরে কি আছে? 2 তম, 2 তম বিয়োগ 1 তম ইনটু এখানে রয়েছে 0.5, পয়েন্টের পরে যেটি রয়েছে 0.5, আবার প্লাস দিবে 2.5 তম, তাহলে 2 তম আগে বসাবে। 2 তম হচ্ছে 3 যোগ 2 তমর পরে রয়েছে 3 তম, 5 বিয়োগ 3 ইনটু 0.5 বাই হচ্ছে 2। এটা যখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে যেটি আসবে সেটি হচ্ছে 2 প্লাস 3 থেকে 2 বাদ দিলে 1, 1 কে 0.5 দিয়ে গুণ করলে 0.5 যোগ 3 প্লাস 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2, 2 কে 0.5 দিয়ে গুণ করলে 1 বাই হচ্ছে 2। তাহলে 2 আর 3 এ 5 6 6.5 6.5 বাই 2, তাহলে হচ্ছে 3.25 3 দুগুণে 6, তাহলে 2 আর 3 এ 5 6 6.5 3.25। এটি হলো ফার্স্ট কোয়ার্টাইল। এরপরে আমরা যদি থার্ড কোয়ার্টাইল বের করি, তৃতীয় চতুর্থক, তোমরা জানো তৃতীয় চতুর্থক বের করতে গেলে আর কিছু না, শুধুমাত্র কি করতে হবে? এই যে প্রথম চতুর্থক আমরা বের করেছিলাম এটি এখানে Q1 না হয়ে যাবে Q3, তাহলে 3n/4 এখানে হবে 3n/4 3 × 6, এখানে হয়ে যাবে 3 × 6, তাহলে এখানে 318/4 18/4, তাহলে 4 4 এ 16 4.5 আর এখানে হবে 5.5, তাহলে 4.5 তম যেটি রাশি সেটি হলো আমাদের কি পাওয়া যাচ্ছে? 4.5 তম রাশি। আমরা 4.5 সাজাবো,
4.5 তম রাশি, তাহলে 4.5 তম, তাহলে 1 2 3 4, 4 হচ্ছে 5 যোগ 7 মাইনাস 5 ইন্টু 0.5 যোগ তারপরে 5.5 তম মানে 5 তম আগে নিবা, 5 তম হলো 7 যোগ 8 বিয়োগ 7 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 2, তাহলে আসছে 5 যোগ 7.5 হচ্ছে কত, 7 থেকে 5 বাদ দিলে 2, 2 কে 0.5 দিয়ে গুণ করলে 1, প্লাস 7 যোগ 8 থেকে 7 বাদ দিলে 1, 0.5 বাই 2, তাহলে 5 আর 1 6, 7 6 13, 13.5 বাই 2, তাহলে হচ্ছে 6 দুগুণে 12, 6.5, 6.75, 6.75, এটি আমরা Q3 পেলাম হচ্ছে 6.75, আর Q1 পেয়েছিলাম 1.5, 1.5 হচ্ছে 3.25, তাহলে Q1 পেয়েছিলাম 3.25, Q3 পেলাম 6.75, তাহলে আমাদের যেটি হলো এটি যখন আমরা এটি ছিল আমাদের রাশিগুলো, এটি মিশিয়ে দিয়েছি আমরা এখন। দেখো তাহলে এখানে আমরা পেলাম Q3 পেলাম 6.75, আর Q1 পেলাম হচ্ছে 3.25, তাহলে চতুর্থ ব্যবধান যেটি হবে, চতুর্থ ব্যবধান QD ইকুয়াল Q3 মাইনাস Q1 বাই 2, Q3 পেয়েছি আমরা 6.75 আর Q1 পেয়েছি 3.25 বাই 2, তাহলে এখানে আসছে 3 3 6 3.50, 3.50 ভাগ 2, তাহলে হচ্ছে 1.75, এটি হলো কোয়ার্টাইল ডিভিয়েশন বা চতুর্থ ব্যবধান। আর কোফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিয়েশন সি অফ কিউডি যেটি বের হবে সেটি হলো Q3 মাইনাস Q1 আর Q3 প্লাস Q1 ইন্টু 100, তাহলে Q3 এখানে আসছে আমাদের যেটি Q3 হচ্ছে 6.75 আর Q1 এসছে 3.25 বাই 6.75 প্লাস 3.25 ইন্টু 100, তাহলে উপরে আসছে 3.5 বাই নিচে হচ্ছে 6 আর 3 9 10 ইন্টু 100, তাহলে আসতেছে 350 বাই 10, তাহলে 35%। এটি হলো তোমার চতুর্থ ব্যবধান এবং চতুর্থ ব্যবধানাঙ্ক। এরপরে যেটি রয়েছে সেটি হলো পরিমিত ব্যবধান এবং ব্যবধানাঙ্ক। পরিমিত ব্যবধান আমরা যখন বের করবো এটির, সেটি হচ্ছে কিভাবে হবে, দেখো রাশিগুলো তো দেওয়াই আছে, এখানে রাশিগুলো দেওয়া আছে x 2 3 5 5 হ্যাঁ 7 8, এগুলো রাশিগুলো দেওয়া আছে। পরিমিত ব্যবধান বের করতে গেলে x স্কয়ার লাগে, x স্কয়ার যদি করি 2 দুগুণে 4 3 3 9 5 5 25 5 5 25 7 7 49 8 64, তাহলে সামেশন x স্কয়ার আর এটা হলো সামেশন x হচ্ছে 8 7 15 15 10 25 5 30, এটি পেলাম। আর এখানে হবে তোমার হচ্ছে 9 4 13 13 10 23 23 8 10 33 আর 3 36 এর 6 হাত হলো 3 6 3 9 9 4 13 14 15 16 17 17 176, তাহলে পরিমিত ব্যবধান যেটি বের হবে সূত্রটি আমরা জানি, সিগমা ইকুয়াল টু সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস সামেশন এক্স ডিভাইডেড এন এর উপরে হোল স্কোয়ার। সামেশন এক্স স্কোয়ার যেটি বেরিয়েছে তোমরা দেখেছো 176, আর এন এর মান বেরিয়েছে 1 2 3 4 5 6, আর মাইনাস সামেশন এক্স কত ছিল 30, 30 বাই 6 উপরে হোল স্কোয়ার, এন এর মান 6 কারণ জয়টি রাশি রয়েছে। তাহলে এখানে রয়েছে তাহলে 176 বাই 6 আমরা করি, আমরা একটু করে নেই। এখানে আসছে যেটি যে 176 বাই 6 176 ভাগ 6 যেটি এসছে 29.33 মাইনাস 30 ভাগ 6 5 5 5 25, তাহলে হচ্ছে 4.33
4.33 যদি আমরা রুট করি, এটা যদি আমরা রুট করলে যেটি আসছে 2.08 এটি হলো আমাদের পরিমিত ব্যবধান। এটি অ্যান্সার পরিমিত ব্যবধান। যদি চায় তাহলে এটুকু হলো। এখন যদি তোমার চেয়েছে এখানে ব্যবধানাঙ্ক, তাহলে ব্যবধানাঙ্ক সিভি বলা হয় সংক্ষেপে, সিগমা বাই এক্স বার ইন্টু 100। তাহলে সিগমা যেটি আমরা পেলাম 2.08 আর এক্স বার হচ্ছে 30/6 হচ্ছে 5, তাহলে 5 ইন্টু 100, তাহলে 208/5, তাহলে 41.6%। এটি হলো ব্যবধানাঙ্ক। ব্যবধানাঙ্ক আমরা জেনেছিলাম সিবি পাওয়া যায় যেভাবে, সিগমা বাই এক্স বার ইন্টু 100। তাহলে সিগমা বাই এক্স বার হচ্ছে, সিগমা হচ্ছে পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান আমরা এখানে পেয়েছি 2.08। 2.08 কে যদি আমরা এন এর মান রয়েছে, এক্স বার হচ্ছে 5 দিয়ে ভাগ করে ইন্টু 100 করব, 41.6। এটি হলো ব্যবধানাঙ্ক। তাহলে পরিমিত ব্যবধান এবং ব্যবধানাঙ্ক বের হয়ে গেল। এখন যদি আমরা যেটিকে বলা হচ্ছে ভেদাঙ্ক বের করতে বলে, ভেদাঙ্ক বা ভেদ ইংরেজিতে বলা হয় ভেরিয়েন্স। ভেরিয়েন্স যখন তোমাকে বের করতে বলবে, সেক্ষেত্রে আমরা খুব মজার বিষয়, পরিমিত ব্যবধানের যে সূত্রটি রয়েছে এটির উপর যদি রুট না দেয়, অর্থাৎ পরিমিত ব্যবধানের বর্গকেই বলা হচ্ছে ভেদাঙ্ক। এটিকে যদি আমরা স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিলে রুটটা থাকবে না, এবং রুটটা যদি না থাকে সূত্রটি হলো ভেদাঙ্ক, তখন এটির নাম হলো ভেদাঙ্ক। তো ভেদাঙ্ক যখন বের করবো, মানে সিগমা স্কোয়ার বা ভি দিয়ে প্রকাশ করা হয়, তখন পরিমিত ব্যবধানের সূত্রটিতে শুধু রুট হবে না, রুট যদি না দাও, রুট না দিলে যেটি হয় এটি রয়ে গেল, রুট না দেওয়ার পর্যন্ত যেটি হয়, অর্থাৎ এই 4.33 হলো ভেদাঙ্ক। আর যদি রুট করো তাহলে হলো পরিমিত ব্যবধান। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা এই যে জিনিসগুলো বিস্তার পরিমাপের যে পরম এবং আপেক্ষিক পরিমাপকগুলো অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে একটি অঙ্ক নিয়ে আমরা করলাম। অবশ্যই তোমরা এটি বাড়িতে আজকে প্র্যাকটিস করবে, এবং এর পরের দিন আমরা এটি বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে, অর্থাৎ শ্রেণীবদ্ধ নিবেশন এবং শ্রেণী ছাড়া নিবেশনের ক্ষেত্রে একদিন করে এগুলো করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো এই ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ, ভালো থেকো সকলে।